নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 10 নম্বর পর্বটি। উপন্যাসটি শুনতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা পর্ব 10। হাঁসুলি বাঁকের কাহারপাড়ায় সনসনে রাত্রিতে গোলমাল চিরকাল ওঠে। এই সময়ে পুরনো ঝগড়া নতুন করে বাঁধে। সকলে ঘুমোয়। সেই সময় কেউ ঘুম ভেঙে বাইরে এসে নিস্তব্ধ অন্ধকারের মধ্যে স্বাদ মিটিয়ে গাল দিতে আরম্ভ করে। যদি প্রতিপক্ষটিও সেই সময় জেগে ওঠে দৈবক্রমে, তবে লেগে যায় চুলোচুলি। তাছাড়া হঠাৎ লোকের সারায় গোলমাল ওঠে কাহারপাড়ায়। জাঙ্গলের চন্দনপুরের ছোকরারা সেই সময় শীষ দেয়, সিটি দেয়, উঠানে টুপটাপ করে ঢেলা ছুঁড়ে ইশারা জানায় কাহার বাউরি আলাপি মেয়েদের। মায়েরা, পিসিরা, মাসিরা, শাশুড়িরা শুনতে পেলে গোল হয় না। বাপেরাও বড় কিছু বলে না, কিন্তু ননদ কি, স্বামী কি, ভাই শুনলে গোলযোগ বাঁধবেই। চোর কাহারপাড়াতে আসে না, এসে নেবে কি? তাছাড়া কাকের মাংস কাকে খায় না। কাহারেরা একদিন নিজেরাই চোর ছিল, আজ চুরি ছাড়লেও চোর নাম আছে। চুরির হদিশও ভুলে যায় নাই। বনোয়ারি কান পেতে শুনতে চেষ্টা করতে গোলমালের মধ্যে কার কার আওয়াজ রচ অর্থাৎ আওয়াজ শোনা যাচ্ছে। হাঁসুলি বাঁকের এই একটি মজা আছে, কোপাইয়ের ধারের বাঁশবনে ধাক্কা খেয়ে বাঁশবাদীর কাহারপাড়ার চেঁচামেচি স্পষ্ট হয়ে ফিরে আসে। গলা শোনা যাচ্ছে নসুবালার। ও পুরুষের মেয়েলি ঢং হলে সে পুরুষ ঝগড়ায় মেয়ের বাড়া হয়ে ওঠে। নসুকে নিয়ে আর পারা গেল না, হুঙ্কার দিচ্ছে করালি। তারস্বরে মেয়ের গলায় চিৎকার করছে কে? ওগো, ওকে করো গো, বাঁচাও গো। নিশ্চয় মারপিট করছে করালি। কাকে? সুচাঁদ পিসিকে। পাখির সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও সুচাঁদ করালিকে ভালো চোখে দেখে না, কিন্তু সুচাঁদের গলা হেরে গলা। হাড়ির ভেতর মুখ ভরে মেয়েতে কথা বললে যেমন আওয়াজ হয় তেমনই। এ তো সে গলা নয়। তবে পাখিকে ঠ্যাঙাচ্ছে নাকি? কিচ্ছু বিশ্বাস নেই করালিকে। আর্তনাদ কিন্তু ক্রমশই বাড়ছে। হাঁসুলি বাঁকের চারদিকে বাঁশবন, অরণ্যের অর্থাৎ অরণ্যের মতো। সেখানে ডাল পড়লে ভেকি না হোক, পাতা পড়লে কুলো না হোক, লড়াই লাগলে টুটি খেরাছেরি হয়। অরণ্যে বাঘ ভালুকে আপন এলাকা থেকে চেঁচায়, কাহারপাড়ায় আপন আপন অঙ্গন থেকে গাল পাড়ে। তারপর একসময় লাগে হাতাহাতি। তখন এ ও টুটি চিপে ধরে, হে ও টুটি ধরতে চেষ্টা করে। এদের যে মাতব্বর মরণ তারই। মরণ বনোয়ারির। ছুটল বনোয়ারি। করালিই বটে। করালি নির্মমভাবে প্রহার করছে রুণ নয়নকে। চারপাশে মেয়েরা দাঁড়িয়ে গিয়েছে। নসুবালা হাতে তালি দিয়ে বলছে, লাগ ছিঁড়ে দে, লাগ ছিঁড়ে দে ছুঁচো কুকুরের। সুজাতের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠেছে। এই দৃষ্টিতেই কাহারদের মেয়েরা পুরুষদের লড়াই দেখে চিরকাল। সুজাতের দৃষ্টির মধ্যে খানিকটা ভয়ের আভাস দেখা গিয়েছে। সুজাত এই গল্প চিরদিন করবে। ঠিক এমনই দৃষ্টি তখন ফুটে উঠবে চোখে। বললে, বাবারে, সে কি লড়ন, সে যেন মহামারণ। করালির সেই কি মুক্তি! সম্ভবত মনে মনে সে ভয় পায়, করালি যদি তাকে এমনি করে মারে। বসন চেষ্টা করছে করালিকে ছাড়াতে। উঠে এসো করালি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগা মানুষ নয়ান, করালি, করালি। পাখি ফোঁস ফোঁস করে কাঁদছে। আর তো চিৎকার করছে নয়ানের মা। সে পড়ে আছে উঠানের ওপর। মাথার চুল খুলে অঙ্গের কাপড় খসে গিয়েছে।
বুকে পিঠে ধুলোর চিহ্ন। কেরোসিনের ডিবের লালচে আলোয় তাকে মনে হচ্ছে রাস্তার পাগলিনীর মতো। হারামজাদা নিশ্চয়ই তাকেও মেরেছে, ঠেলে মাটিতে ফেলে দিয়েছে, এতে আর সন্দেহ নাই। কি নিষ্ঠুর, কি দুর্দান্ত! বনোয়ারি গিয়ে করালির ঘাড়ে হাত দিয়ে ধরে পাতে পাতে টিপে বললে, ছেড়ে দে। বনোয়ারি গলার আওয়াজের মধ্যেও বনোয়ারি আছে। চমকে মুখ তুলে তাকালে করালি। ছেড়ে দে। ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েও করালি বললে, ছেড়ে দেব? ওকে আমি মেরে ফেলব। মেরে ফেলবি? নুসু হাত পা নেড়ে অঙ্গ দুলিয়ে বলে উঠল, ফেলবে না? মেরে ফেলবে না কেন শুনি? তোমার পরিজনের লোক যদি কামড়ে ধরে লাক টেনে নিতে যায়, তবে তুমি তাকে মেরে ফেলবে না? ছেড়ে দেবা? গায়ে পিঠে হাত বুলিয়ে সন্দেশ খেতে দেবা? নওয়ানের মা ছেলের কাছে এসে ছেলেকে তুলতে চেষ্টা করছিল। সে বলে উঠল, কার পরিবার? লয়ানের বিয়েলো বউ লয় ও যে পরিবার স্বামীর ওক দেখে ফেললে চলে যায়, সাঙ্গা করে, তার লাক কেটে দেবে না? বনোয়ারি বুঝে নিল ব্যাপারটা। পাখি এসে সামনে দাঁড়িয়ে আরো পরিষ্কার করে বুঝিয়ে দিলে ব্যাপারটা। সে নিজের নাকটা দেখে বললে, দেখো। নসুবালা একজনের হাত থেকে কেরোসিনের ডিবাটা প্রায় কেড়ে নিয়ে পাখির নাকের সামনে ধরে বললে, বল, চোখ তো আছে, মাতব্বর মানুষ, বিচারও আছে। বলি, একবার দেখ, লাকে কামড় দিয়ে করেছে দেখ। সব পুত থাকতে লাতির মাথায় হাত। হাত গেল, আঙুল গেল, পিঠ গেল, কাঁধ গেল, গিয়ে নাকে কামড়ালো। সত্যই নাকে দাঁতের দাগ ঘের জুড়ে লালচে রক্তাভ দাগ হয়ে গিয়েছে। নওয়ানের দিকে তাকালে বনোয়ারি। হাঁপানি রুগী বেচারা নির্জীবের মতো পড়ে আছে। যে শাসন তার রয়েছে, তার উপরে শাসনের আর উপায় নাই। তাছাড়া নোয়ানের উপর যে আঘাত গিয়েছে, তার জন্যে বনোয়ারির মনে যে অন্যায় বোধটুকু খচখচ করছিল, সেটাও এই সুযোগে বড় হয়ে উঠিল। সে কিছুতেই মানতে পারল না শাসনটা ন্যায্য শাসন হয়েছে। বনোয়ারি বললে, বুঝলেম, সব বুঝলেম, তবু কিন্তু অন্যায় হয়েছে, নিশ্চয়ই অন্যায় হয়েছে। ওগা মানুষটা যদি মরে যেত, মুখ দেখে বাকি আর ঠাই একে মারপিতি পুরুষে বলে গিয়েছে সেই কথা। করালি বলে উঠল, কোম্পানির আইনে মেয়ে মানুষকে এমন করে কামড় দেওয়ার জন্য জেল হয়। বনোয়ারি গর্জে উঠল, করালি! কি আমি হল্লাই কি বললাম? এই দেখু, চন্দনপুরে পালাতে হয়েছিল তোকে গা ছেড়ে। আমি তোকে সব ক্ষমা ঘেন্না করে আবার এনেছি গেরামে। যখন আনি তখন কি কি বলেছিলাম মনে কর। আমার কথা শুনে চলতে হবে। প্রবীণদের অমান্য করবি না, অধম্য অনাচার করব না। তুই স্বীকার করেছিলি কিনা? করালি জবাব দিলে না কথার। পাখিকে টেনে নিয়ে বললে, চলে আয়। চলে গেল তারা। নসুবালা কোমর ঘুরিয়ে হঠাৎ বলে উঠল, হ্যাঁ, মরে যাই, চল গো, ঘর চল সব। সেই যে বলে, চোখের জলে নরম হলো মাটি, সেই মাটিতে কুড়িয়ে পেলাম হারানো পিরিত। বলি সে ঠোঁটে পিচ কেটে সঙ্গে সঙ্গে চলে গেল। হয়তো সেই মুহূর্তে বনোয়ারি একটা কাণ্ড করে বসত, কিন্তু তখন নয়নের মা তার পায়ের কাছে মাথা রেখে পায়ে হাত দিয়ে কেঁদে বলছিল, বিচার কর, তুমি বিচার কর, মাতব্বর তুমি বিচার কর। বনোয়ারি মাথা হেট করলে। অবিচার সে করেছে। পরক্ষণে সে নয়নকে দুই হাতে তুলে নিয়ে দাওয়ার উপর এনে সেখানে পাতা তালপাতার চাটাইয়ের উপর শুইয়ে দিয়ে বললে, জল আন দেখি। মুখে কপালে জল দাও, ছেলেকে সুস্থ কর আগে। সকলেই প্রায় চলে গিয়েছিল। নয়নের মা এককালে ছিল মাতব্বরের পরিবার, ঘর ভাঙাদের ঘরের গিনি। তার অহংকার ছিল বেশি। সে অহংকার তার ভেঙে গেল তখন থেকে সে অত্যন্ত কটুভাষিনী। তাই তার প্রতি কারো সহানুভূতি নাই। কাহার পাড়ার লোকে শুধু ঠোঁটে হাসতে জানে না, এদের সহজ কথা। ওরা বলে, আকাশে তারা জলে ফোটে। আকাশে মেঘ থাকলে কি, পুকুরের পানা থাকলে সে হবার জো নাই। লতার সঙ্গে ভাব নাই তো হাসলে হবে কি? বসেছিল কেবল সুজাত। সে আক্ষেপ করছিল, হ্যাঁ, মানুষের দশ দশা, কখনো হাতি কখনো মশা।
সেই ঘর ভাঙাদের আজ এই অবস্থা। সে বসে বসে হাঁসুলিবাকের উপকথা বলে যায় অভ্যাস মতো। ঘর ভাঙাদের প্রবল পেতাব, জাঙ্গলে চৌধুরীরা, বাবা ঠাকুরের কৃপায় যখের ডিঙির ধনে বড়লোক, সাহেবডাঙ্গার নীলকুঠির সাহেবদের বাগ বাগিচা, ক্ষেত খামার, জমিদারির মালিক, সেই চৌধুরীদের জোরদার পেধান, জোরদার ঘর ভাঙারা। নওয়ানের কর্তা বাবার গলার হকার কি, মোচের বেক্কম কি, আহা আঙা চোখের তারান ঘুরন কি। বাবা আজ নয়নের বউকে কেড়ে নিয়ে তোমার দিলে করালিকে, সেখালে চৌধুরীবাবুর ছেলের কামরায় নয়নের বাবা দিয়ে আসতো কাহার পাড়ার বউবিটি। বসনকে আমার সেই ধরেছিল তো বাবুর লজরে। নয়নের বাবুর মদের পেশাদ পেত, মাসের পেশাদ পেত, সকল ভোগের পেশাদ পেত। নয়ন এতক্ষণে সুস্থ হয়েছে, চোখ মেলে চাইল সে। বনোয়ারিকে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বনোয়ারি তার কপালে হাত বুলিয়ে বললে, ঘুমো, টুকছে সেরে ওঠ, তোর সাঙা দিয়ে দেবো আমি। করালি তোর বউকে সাঙা করেছে, বলিস তো? করালি যে বউকে ছেড়েছে সেই বউকে সাঙা দিয়ে দেবো তোর। সুজাত বললে, কি বলছিস বেন? হ্যাঁ, কি অন্যায় আমি করলাম রে? আজ মাতব্বর হয়েছিস, তোর গায়ে লেগেছে ঘর ভাঙাদের মাতব্বরের কাহিনী, সেই আমি জানি। কিন্তু লয়ানের বাবার পাশে পাশে তোর ঘোড়া তো আমার মনে আছে। লয়ানের বাপ চৌধুরী বাবুর কামরাতে থাকতো, আমোদ করত। তুই ঘর ভাঙাদের পাদারে পাদারে ঘুর ঘুর করে বেড়াচ্ছিস, সেই কথা তো ভুলতে পারিস। আমি তো ভুলতে পারি না। তুই আজ হারামজাদা করালির পক্ষ লিয়েছিস। নয়নের মা আজ না হয়। বনোয়ারি বেশ উঁচু গলা ধমক দিয়ে বলে উঠল, পিসি। সুজাত শুনতে পেল এবং তিরস্কারের সুর বুঝতেও পারল। সেও চিৎকার করে বলে উঠল, কেন রে, তোকে ভয় করে বলতে হবে না কি কথা? লয়ানের মায়ের সঙ্গে তোর গুজু গুজু আর কেউ জানুক না জানুক আমি জানি। দীর ধারে একদিন উধোর পায়ে ধরেছিলি, আমি দেখেছিলাম। বনোয়ারি এসে ঘুরে দাঁড়ালো সুচাঁদের সামনে। সুচাঁদও হয়ে উঠে দাঁড়ালো। সে ভয় পেয়েছে। কাহারদের মাতব্বর বড় ভয়ঙ্কর। সে সঙ্গে সঙ্গে বনোয়ারির কথা ছেড়ে করালিকে গাল পাততে লাগলো। করালিকে গায়ে আনলি ওর থেকে গায়ের সব বোনাস হবে। বাবার বাহন মেরেছে ও। চন্দনপুরে মেলেচ্ছ কারখানায় কাজ করে মেলচ্ছিল হয়েছে ও। আমার গায়ে ব্যাং দিয়ে দেয়, ওর সঙ্গে পাখির বিয়ে। বলতে বলতেই সুচাঁদ চলে গেল। বনোয়ারি উঠোনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিল শালের দিকে। মৃদু কণ্ঠেকে ডাকলে, শোনো। নয়নের মা দাঁড়িয়েছে এক দাওয়ার ধারে খুঁটিটি ধরে। বনোয়ারি একটু বিব্রত হল। নুসুবালার ছড়ার ইঙ্গিত সত্য, সুচাঁদের কাহিনীও সত্য। নয়নের মায়ের কাছে আজ মুখ দেখাতে লজ্জা হচ্ছে। অন্যায়, অনেক অন্যায় হয়ে গিয়েছে। বনোয়ারির এই অন্যায় ইচ্ছাকৃত অন্যায়। সে আমলের কথা সেসব। নয়নের বাপ তালকুঞ্জ তখন মাতব্বর। বনোয়ারি ছিল কুঞ্জর বন্ধু, কিন্তু তাকে ঈর্ষা না করে পারত না। বনোয়ারির মাতব্বরের উপর দৃষ্টি পড়েছিল। বনোয়ারির বাপ তখনও বেঁচে। কুঞ্জ তখন চৌধুরী বাবুর ছেলের সঙ্গে ঘোরে। সেই সময় বনোয়ারি প্রতারণা করেছিল নয়নের মার সঙ্গে। নয়নের মা কাছে এসে দাঁড়ালো। বনোয়ারি বললে, লয়নের আমি সাঙা দিয়ে দেব, বাসে নিব, পিদিজ্ঞে করছি আমি। লয়নের মা কাঁদছিল। বনোয়ারি বললে, লয়ন সেরে উঠুক, আনন্দে ঘর সংসার কর। আর যদি লয়ন ভালো করে না সারে তবে কাউকে নিয়ে খেটে খুঁটে খাবে। আর সে চুপ করে গেল, কথাটা উচ্চারণ করতে পারলে না। মাতর হয়ে কথাটা উচ্চারণ করা উচিত না। বইয়ে রোজগার, বিটি রোজগার, কাহার পাড়ায় শাক ঢাকা মাছ, জানি সবাই। বনোয়ারি বলতে চেয়েছিল সেই কথা। বনোয়ারি বললে, আমি তবে যাই, শালে গুড় ফুটবে। পেছন থেকে টান পড়ল তার কাপড়ে। চকিত হয়ে বনোয়ারি ফিরল। অন্ধকারের মধ্যেও কাহারদের দৃষ্টি প্রখর। তাছাড়া কাহারদের বুকের কথা জানে কাহার মাতব্বর। কোপাই নদীর পাগলামির হেয়াজ কাহার মেয়েদের জীবনে ঘোচে না। 20 বছরের সন্তানের জননী নয়নের মা। তার চোখের দিকে বনোয়ারির চেয়ে দেখে চঞ্চল হয়ে উঠল।
নয়নের মা বললে, মনে আছে পায়ে ধরেছিলে, নদীর ধারে সুজাত পিসি বলে গেল। লয়ন রয়েছে ঘরে, বাসিনী বউ সে ঘুমিয়েছে। জানো, তখন মাতব্বরীর ঘর ভাঙাতের, আমি তখন ঘর ভাঙাতের বউ, বাসিনী বউ। আমি তো তোমার অসম্মান করিনি ভাই। বাসিনী বউ তার হাত চেপে ধরেছে, চোখ জ্বলছে। ভয় পেল বনোয়ারি। বাসিনী বউ ভয়ঙ্করী হয়ে উঠেছে। বনোয়ারি মনে মনে বাবা ঠাকুরকে স্মরণ করলে। সে দাঁড়ালো বাবার থানের দিকে মুখ করে। বাঁশবনে অন্ধকারে ভয় ডর লাগলে বাবার থানের দিকে তাকালে সেই ভয় কেটে যায়। বাবার থানে গভীর রাত্রে আলো জ্বলে। সুজাত পিসি বলে, আমার বাবার বাবা দেখেছেন, ঘর ভাঙাতের কর্তা দেখেন। আমাবস্যার এতে বাবার থানে আলোই আলোই আলো কিন্নি। সেই জন্যেই কাহার পাড়ার প্রতি ঘর ওই বাবার থানে প্রতি আমাবস্যায় একটি করে প্রদীপ জেলে দিয়ে আসে। বাবার থানে আমাবস্যার প্রদীপ দিলে বাবা তার মঙ্গল করেন। তার ঘরে নিত্যি সঞ্জনেতে আলো জ্বলবে গভীর অরণ্যে। তেপান্তরে পথ হারালে পথ খুঁজে পাবেই ওই আলো কাহারদের চোখে ফুটে উঠবে। জমপুরীতে অন্ধকারে থাকতে হবে না। বাবার থানে যতগুলো প্রদীপ দেবে সেখানে ততগুলো পাবে। তবে এরা কাপড়ে পাপের কথা মনে ভাবতে ভাবতে প্রদীপ দিলে তার ফল আগড়া ধানের মতো, কোষার মধ্যে সস থাকে না, তুষের মধ্যে চাল থাকে না। তেলকালির দাগ ধরা মাটির ডেলুই অর্থাৎ প্রদীপ শুকনো আধমোড়া সলতে নিয়ে পড়ে থাকে। পিদিমে শীষ চলে না। বনোয়ারি এইটুকু আগে বাবার থানে গড়াগড়ি দিয়ে এসেছে, মানত করে এসেছে, বলে এসেছে সে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্তি করবে। সে মাতব্বর, রাজার পাপে রাজ্য নাশ, মণ্ডলের পাপে গেরাম নাশ, কর্তার পাপে গৃহস্থ ছাড়কার, পিতের অর্থাৎ পিতার পাপে পুত্রের দণ্ড। সে মাতর হয়ে গেরামে সর্বনাশ ডেকে আনবে না। বাবার কাছে তবু সে বলেছে কালো শশীর কথা, আর তার সঙ্গে রঙের খেলার অনুমতি চেয়েছে, কিন্তু আর না। তাছাড়া নোক সমাজ নিন্দে হয়। চিলোকে অর্থাৎ স্ত্রীলোকেরা হাসাহাসি করে, পুরুষে করে কানাকানি, উঁচু মাথা হেট হয়, মাতব্বরীর আসন করে টলমল। শেষ পর্যন্ত মা বসুন্ধরা ফেটে গিয়ে সে আসন গেরাস করেন। সে বাবার থানের দিকে চেয়ে বাবাকে মনে মনে ডাকলে সত্যই আলো চমকে উঠল। বাবার থানে নয়, আকাশে চমকে উঠল দুজনেই। কখন আকাশ ঘিরে মেঘ জমে উঠেছে, বিদ্যুৎ দিলে এই প্রথম। মেঘ ডেকে উঠল গুড়গুড় করে। বনোয়ারি এবার ভয়ে চমকে উঠল। বাবার থানের আলো আকাশে বিদ্যুৎ হয়ে লল পাচ্ছে অর্থাৎ চমকাচ্ছে। বাবার হক আকাশে আকাশে বেজে উঠেছে, কিন্তু পর মুহূর্তে সামনে নিলে নিজেকে। এদিক থেকে কে হকছে মুরুন্ডি। সঙ্গে সঙ্গে মনে পড়ল শালে কড়াইয়ে গুড় ফুটছে, জল পড়লে সব খারাপ হবে। সে ছুটল। নয়নের মা সেই দুর্যোগ ভরা আকাশের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে চিৎকার করে উঠল, হঠাৎ বাহনের মাথায় চেপে নাচ বাবা, নক নক করুক তোমার বাহনের জিপ। হে বাবা, হে বাবা। বনোয়ারি মনে মনে বলছিল, হে বাবা, হে দয়াময়, খুব রক্ষে করেছ বাবা, খুব রক্ষে করেছ। শালে তখন হুড়ুহুড়ি পড়ে গিয়েছে, ওপরে ছাউনিতে খড় দিতে হবে। হেদমণ্ডল খুব হাঁকডাক করছেন। অতনরার বেটা লটবর উঠেছে ছাউনির ওপর। মধ্যে মাঝে বাবা কালরুদ্রর নাম নিচ্ছে। শিব হে জয় বাবা কালুরুদ্র, ত্রিশূলের খোঁচায় ম্যাক উড়িয়ে দাও বাবা, জল হলে গুড় মাটি হবে বাবা, আমের মুকুল যাবে বাবা, ফাগুনের জল আগুন, ম্যাক উড়িয়ে দাও, এবার গাজনে মন গুড়ে শরবত মানত রইল, জয় বাবা কালুরুদ্র। গাজনে এবার 5 পো তিলতেলার পিদীপ দেব বাবা, শিব হে খাস আমের গুটি তোমায় ভোগে দেব বাবা। বনোয়ারি আকাশের দিকে চেয়ে দেখছিল স্থির দৃষ্টিতে। বিদ্যুতের আলোয় সে দেখছিল মেঘ যেন কড়াইয়ের ফুটন্ত গুড়ের মতোই উথলাচ্ছে। সাদায় কালো ফুলে ফেপে ছড়িয়ে পড়ছে ক্রমশ দিকে দিকে। জল অনিবার্য। সকালের মেঘ ডাকলে নামে না, কিন্তু অকালের মেঘ নামবেই। বর্ষণের কাল আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, বাকি সকল মাস অকাল।
বর্ষার সময় মেঘ ডাকলেও অনেক সময় বৃষ্টি নামে না। এ মেঘ অকাল মেঘ, বিশেষ মাঘ ফাগুনের মেঘ। সারা দিলে অঙ্গ নাড়া দিয়ে ঝরবেই। ফাগুনের জল আগুন, আমের পক্ষে তো নিখাত আগুন। সমস্ত মুকুল ঝই লেগে যাবে, আম হবে না। আম দেখি ধান, আম না হলে ধান হবে না। তবে বৃষ্টি হলে সাহেবডাঙ্গায় কাজ লাগবে। কাকর মাটি ভিজে নরম হবে, জমি তৈরির একটা বাত অর্থাৎ সময় পাবে। সাহেবডাঙ্গায় জমি পেয়েছে অনেকটা বনোয়ারি। নামলো বৃষ্টি ঝমঝম করে। বাবা কালরুদ্দু কান দিলেন না ওদের প্রার্থনায়। রতন তার মুনিপ হেদমণ্ডল মহাশয়কে বললে, মুনিপ মশাই, আধমন গুড়ের মানতে বাবার মন উঠল না, এক মন মানত করেন। হেদমণ্ডল পুরনো কালের লোক, কিন্তু তিনি কাহার নন। জলের ছিটে থেকে বাঁচবার জন্যে বুড়ো বটগাছের কাণ্ডের গা ঘেঁষে দাঁড়িয়ে হুকো টানতে টানতে বললেন, ভাগ বেটা কাহার কোথাকার, মানত করলে জল থামে? তবে গুড়টা মাটি হবেন মশাই। গাছের কাণ্ড বেয়ে কয়েকটা মোটা ফোঁটার জল মণ্ডল মশাইয়ের কঙ্কের ওপর পড়ে ফাঁস শব্দ করে কঙ্কের নিবিটা দিলে। মণ্ডল মশাই ক্রুদ্ধ দৃষ্টিতে ওপরের দিকে তাকালেন, বললেন, অহ। রতন বললে, মুনিপ মশাই, নিকুচি করেছে বেটা কাহারের মুনিপ মশাই। মুনিপ মশাই? হুকোটা ফেলে দিয়ে হেদমণ্ডল খপ করে ধরলেন রতনের মাথার চুল, দমাদপ কাশি দিলেন কয়েকটা কিল। ছাড়া পেয়েই রতন বললে, দেন, কন্ধেটা খুশিয়ে দেন, আগুন করে দিই। এদিকে শালের কড়াইয়ের পাশে বনোয়ারি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কড়াইয়ের ফুটন্ত রসে খড় তালপাতার ছাউনি ভেদ করে জল পড়ছে। এমন যত্ন করে গুড় তুলেছিল সে, সব মাটি হয়ে গেল। গন্ধ হবে, স্বাদ নষ্ট হবে। হাই হাই হাই। পানু দূরে গাছের তলায় জল বাঁচিয়ে বসে কয়েকজন অন্তরঙ্গের সঙ্গে এর মধ্যে সরস রসিকতায় মজলিস জমিয়ে তুলেছে। রসটা জমিয়ে তুলেছে সে হেদমণ্ডলের গুড় নষ্ট হওয়ার আনন্দ অনুভব করে। বেশ হচ্ছে, আচ্ছা হচ্ছে, লাগাও বাবা, লাগ ঝমাঝম। সে বেটার গুড় খারাপ হয়ে ভারী বজ্জাত হবে বেটা, মা দুর্গার অসুর। হঠাৎ সেখানে এসে বসলো মাথলা, তার সঙ্গে এলো প্রহ্লাদ। জলে তাদের সর্বাঙ্গ ভিজে গিয়েছে। প্রহ্লাদ বসে বিনা ভূমিকায় বললে, পান, তুই কিন্তু সাবধান। কেনে কেনে বনোয়ারি এতক্ষণ কোথা যেয়েছিল জানিস? কোথা? আটপড়ে পাড়ার ঘেটুর গান শুনতে। মুখ শুকিয়ে গেল প্রাণকৃষ্ণের। বনোয়ারি প্রতিহিংসা বড় ভীষণ, মাতব্বর রাগে না তো রাগে না, রাগলে কিন্তু রক্ষা নাই। প্রহ্লাদ বললে, ওদের ঘেটু গান এবার তুই করেছিলি আমি জানি। পানু এতক্ষণ নিজেকে সামলে নিয়েছিল, এবার তার স্বভাবগত চাতুর্যের সঙ্গে বলে উঠল, মায়েরই না, মায়েরই বলছি, ছেলের দিব্যি করে বলতে পারি। কিছুই জানি না আমি। তারপর সে বিপুল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলে, আট পৌড়ে পোলারা এবার নতুন গান বেঁধেছে নাকি ঘেটুতে? কি গান? মজার গান নাকি? বলে সে কারণে হি হি করে হাসতে লাগলো। প্রহ্লাদ বললে, বুঝবি মজা, এইবার বুঝবি। মরুদ্দির সঙ্গে কালো শশীকে জড়িয়ে গান, ঠেলা বুঝবি এইবার। পানু বললে, মরুষ্টির সঙ্গে কালো শশীকে জড়িয়ে? তাহলে নিশ্চয়ই ওই করালির কাণ্ড, ওই সুবলা হারামজাদি। কে 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 কি কাণ্ড করালির? বলতে বলতে পেছন থেকে এসে দাঁড়ালো কে একজন। লোকটার গায়ে একটা আলখাল্লা, মাথায় প্রকাণ্ড একটা বোঝা, মুখটাও দেখা যাচ্ছে না, শুধু গলার আওয়াজে বোঝা গেল সে করালি। মাথায় ওটা কি? প্রহ্লাদ প্রশ্ন করলে। করালি মাথায় কি রে? তেরপল গো কাকা, তেরপল। হ্যাঁ, স্টেশন থেকে এনেছিলাম একটা। তা জল দেখে মনে হলো তোমাদের গুড় নষ্ট হবে, তাই নিয়ে এলাম। দাও, চাপিয়ে দাও চালের ওপর, এক ফোঁটা জল পড়বে না। একটা তেরপলের জামা গায়ে দিয়ে সে তেরপলটা মাথায় বয়ে এনেছে। অদ্ভুত লাগছে ওকে, ঠিক সাহেবদের মতো। প্রহ্লাদ লাফিয়ে উঠল, বনোয়ারি! বানো! করালিটাকে প্রায় টানতে টানতে সে নিয়ে গেল শালের উনুনের কাছে। হতাশভাবে সকলে ওপরে চালের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। জন দুয়েক ছোকরা মুনিশ কোদাল ধরেছে, উনুনের মুখটার চারদিক ঘিরে বাঁধ তৈরি করেছে। জল যেন গড়িয়ে এসে উনুনের ভেতরে
না ঢোকে, উনুন যেন নিভে না যায়। হেদমণ্ডল হাও হাও করে চিৎকার করছেন, ছাতা নিয়ে আয়, ছাতা এনে করালির ওপরে ধর। মণ্ডল মশাইয়ের বুদ্ধি হেরে দিয়েছে, অর্থাৎ বিলুপ্ত হয়ে গিয়েছে। এ জলে ছাতা ধরে মাথায় বাঁচে না, তা শালের কড়াই। প্রহ্লাদ কলবর করে বলে উঠল, হয়েছে বনোয়ারি, হয়েছে। করালি রূপাই করেছে, তেরপল নিয়ে আইছে। দাও চাপিয়ে দাও চালে। তেরপল? রেল স্টেশনের তেরপল? চাল ধানের বস্তার উপর বর্ষার উপর চাপিয়ে দেয়, এক ফোঁটা জল পড়ে না, সেই তেরপল? হেদমণ্ডল হাঁপ ছেড়ে চললেন। তার আর তর সইছে না। দে দে দে, চাপিয়ে দে, ওঠ, উঠে পড়। বনোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেললে, তা ভালোই হয়েছে। ভালোই হয়েছে, দে, তা চাপিয়ে দে। করালি বললে, তোমার জিউবা রইল কিন্তু মুরুদ্দি, তুমি আইছো বললেই আমি আইলাম, নইলে লাখ টাকা দিয়েও আইলাম না। আমি তা সে আজই হোক আর রুজি হোক তা। হেদমণ্ডল কথাটা শুনে একটু হেসে তার দিকে তাকিয়ে বললে, বলিহারি রে বলিহারি, খুব বলেছিস সে। আবার একটু হেসে বনোয়ারির দিকে তাকিয়ে উঠে বলল, তা বাহাদুর বলতে হবে বেটাকে, বেটা খুব বাহাদুর। করালির দুটো ভুরু কুচকে উঠিল। ঘোষমশাই হলে হয়তো ভুরু কুচকেই মাথা হেট করে চলে যেত, কিন্তু হেদমণ্ডল মাইতো ঘোষ নয়। সে মুহূর্তে জবাব দিয়ে উঠিল, কি বেটা বেটা বলছিস কেনে? ভদ্রলোক ও কথা কি? এক মুহূর্তে শালের সমস্ত কাহারেরা হতবম্ব হয়ে গেল। বনোয়ারি শঙ্কিত হয়ে উঠল। হেদমণ্ডল অর্থাৎ সাক্ষাৎ দুর্গামায়ের অসুর এইবার হুঙ্কার ছেড়ে লাফিয়ে পড়বেন করালির ওপর। কিন্তু আশ্চর্য, হেদমণ্ডল কেমন যেন হয়ে গিয়েছিলেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন তেরপলে জামা পরা করালির দিকে চেয়ে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হেদমণ্ডল শুধু বললেন, কেনে, অন্যায় কি বললাম আমি? কি রে বনোয়ারি, কি অন্যায়টা বলেছি তুই বল দেখি। বনোয়ারি উত্তর দেবার পূর্বেই করালি বললে, মুরুদ্দির কাছে ওসব অল্লাই লাগবে না, ওসব ওদের গাওয়া হয়ে গিয়েছে। বলি বেটা কিসের মশাই? বেটা বলেই সে হনহন করে চলে গেল। বলতে বলতে গেল, বেটা শালা হারামজাদা, গুফোর বেটা লেগেই আছে, ভদ্রলোকের মুখে লেগেই আছে। ভদ্রলোক, মাথা কিনেছে ও। সে এসে দাঁড়ালো সেই বট গাছতলায়। কই পানা কই? সে বলল, অর্থাৎ সে কোথায় গেল? যারা বসেছিল তারা হতভম্ব হয়ে গিয়েছে করালির কাণ্ড দেখে। ভাবছে, করালি করলে কি? ইও কি সম্ভব হয়? অবাক করে দিয়েছে করালি। ছোকরার বুকের পাটা বটে, সঙ্গে সঙ্গে এও মনে হচ্ছে যে করালি কথাটা কিন্তু ঠিক বলেছে। ওই বাক্যগুলো মণ্ডলমশাই বাবু মেয়েদের মুখে লেগেই আছে। রাগ হলে কথাই নাই, আদর করবেন, তাও বলবেন, বলিহারি রে শালা, আদর করে কেমন আছিস শুধাবেন, তা বলবেন কি রে হারামজাদা, রয়েছিস কেমনে। কথাটি করালি বলেছে ঠিক, তবে এমন চড়ে উঠে না বললেই হতো। লঘুগুরু তো মানতে হয়, ভগবান কালারুদ্দুর বিধানে এসব লেখাই আছে, পায়ে মাথায় সমান নয়। করালি আবার প্রশ্ন করলে, বলি সে শালা গেল কোথায় রে? কারিস না যে, মাতলা বললে, সে পালিয়েছে। কোথা পালিয়েছে? শালে খাকশিয়াল পেলে হয় শালিকে। করালি আর দাঁড়ালো না, তেরপলে জামাটা পরে লম্বা লম্বা পা ফেলে চলে গেল, যেন সাপের 5 পা দেখেছে। তেরপলের তলে একটা ফোঁটাও জলও পড়ে না, নির্বিঘ্নে চলছে গুড় তৈরির কাজ। উনুনের পাশে লম্বা বাকড়িতে নারকেলের মালা গাঁথা হাত নিয়ে গাদ অর্থাৎ ময়লা তুলতে তুলতে বনোয়ারি ভাবছিল ওই করালির কথা। ছোকরা অসম্ভব কাণ্ড করে তুলেছে, যা খুশি তাই করছে, কোনো বিধিবিধান মানছে না, শাসনের বাইরে হয়ে গিয়েছে, কথায় কথায় ঝগড়া, পদে পদে বিপদ বাড়িয়ে তুলছে। আজই যদি তেরপলটা নেহার দরকার না থাকতো, তবে হেদমণ্ডল ছাড়তেন না, কাণ্ড একটা ঘটে যেতই না। বনোয়ারির বড় খারাপ লাগছে। কাটা গাছ করালি সেই কাটা গাছের চারা, তুমি আদর করে কোলে নিতে যাও, বুকে তোমার বিধে ক্ষতবিক্ষত করে দেবে। তবে ব্যাটা ফেটা কথাগুলো খারাপ বটে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বনোয়ারি। ছোকরাটা যদি ভালো হয়ে চলতো, সলাসুলুক নিয়ে মানত, ওই চন্দনপুরের কারখানাতেই ওর মাথা খারাপ করে দিলে। বৃষ্টি আরও জোরে এলো, সঙ্গে সঙ্গে দমকা বাতাস। বৃষ্টির জলে ঢল নামছে, গ্রাম থেকে বেরিয়ে মাঠের দিকে চলছে। ও তেরপলটা আজ না হলে সব মাটি হয়ে যেত, সব বরবাদ হয়ে যেত। ও ঝমঝম করে জল। কাহারপাড়ার মেয়ে ছেলেরা কলকল করছে। ফাগুন মাস, চালে এখনো নতুন খড় পড়ে নাই।
পুরনো খড় পড়ছে, উড়ে গিয়েছে। দেবতার জল সবটুকুই ঘরে পড়েছে আজ। আহা, সমস্ত রাত্রি ঘুমোতে পারে না। ছেড়ে দাও বাবা, দেবতা সেই কালার উত্তর ক্ষান্ত করে দাও বাবা, তাহার দিকে আর মেরো না। মায়তো ঘোষ বলেন, এলো ডাওরি মল বাউরি, বাতলা বর্ষা এলে কাহারদের মরণ। বাতাসে গাছপালার মাথা দুলছে, বাঁশবাতির বাঁশবনে মাতন লেগেছে। ঝরঝর শব্দে বৃষ্টি পড়ছে বাঁশের পাতায়। কা কট 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 শব্দ উঠেছে দোলন লাগা বাঁশে বাঁশে ঘষা খেয়ে। মাঠ থেকে ভিজে মাটির গন্ধ ভেসে আসছে। হঠাৎ প্রহ্লাদ কোদালখানা হাতে নিয়ে উঠলে। কোথা যাবি? ওই দেখ, প্রহ্লাদ দেখালো গ্রাম গড়ানি জলের ধারার মধ্যে এক পেশে কষের কালির মতো একটা জলের স্রোত বয়ে যাচ্ছে। কার সার ডোবা ভেসেছে। সার ধোয়া জলের ওই রং, ওই ধারা কিছুতেই জলের সঙ্গে গুলে এক হয়ে যাবে না। এক পাশে ধরে চলবে, আর ওতে পা দাও, দেখবে ফুটন্ত জলের মতো গরম। পাশে মাটির রঙের জলে পা দাও, দেখবে ঠান্ডা। প্রহ্লাদ বললে, আমার আউশের ওইখানা ছামো নেই, দি কেটে ঢুকিয়ে একবার জমির সালসা দে, খুঁড়িয়ে দে। বনোয়ারির জমি দূরে, আর সাহেবডাঙ্গায় কোদাল চলবে এইবার। উমুনো শুয়োরগুলো চিৎকার করছে সাহেবডাঙ্গায়। বেটারা ভিজে মাটি খুঁড়ে কল খেতে বেরিয়েছে। সাহেবডাঙ্গায় মাটি নরম হয়েছে। বন্ধুরা, আজ আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঘের উপকথা উপন্যাসটি। উপন্যাসটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে উপন্যাসের পরবর্তী পর্বগুলি কিংবা অন্য কোনো গল্প উপন্যাস আপনারা খুব সহজেই শুনতে পারেন। আজ এই পর্যন্তই। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।